হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, যে অঙ্কগুলো বারে বারে আসছে এবং এবারে যে গ্রুপ ডি পরীক্ষা চলছে তাতে কিন্তু এই অঙ্কগুলোই বারে বারে এসেছে, বিভিন্ন শিফটে এসেছে। তো শুধুমাত্র এই রেলের গ্রুপ ডি পরীক্ষা নয়, রেলে যে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে বা এসএসসি ইভেন পিএসসিতে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু প্রতিবারেই আসে। সুতরাং এই অঙ্কগুলো আমাদের ভালো করে দেখে নিতে হবে এবং এর পদ্ধতি কী, এমন পদ্ধতি যেখানে পুরো অঙ্ক না করেও আমি হয়তো এই অঙ্কগুলোকে তোমাকে সলভ করে দেবো। সুতরাং এই পদ্ধতি তোমাদের জানতে হবে যাতে কম সময়ে তোমরা এই অঙ্কগুলোকে তোমরা সলভ করতে পারবে। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে কিভাবে কম সময়ে সরাসরি সলভ করা যায় সেটা তোমরা জানতে পারবে। তো প্রথম যে অঙ্ক দেখো, সেই অঙ্কটাতে বলছে কোনো একটি পণ্যের 35% বিক্রি করা হয় 22% লাভে, অবশিষ্ট পণ্যের 40% বিক্রি করা হয় 37% লাভে ও বাকি পণ্য 38% ক্ষতিতে বিক্রি করা হয়। যদি 1% লাভ হয় তবে এক্সের মান কত? তার মানে এখানে লাভ হচ্ছে, সেটাকে এক্স ডিনোট করেছে। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব এবং পুরো অঙ্কটাকে না করে কিভাবে আমরা সলভ করব, আমরা যে পদ্ধতিতে এতদিন করেছি সে পদ্ধতিতে গেলে তো অনেক সময় লাগবে, আমরা সেই পদ্ধতিতে না গিয়ে কীভাবে করছি দেখো। প্রথমে যেটা দিয়েছে সেটা বলছে যে 35% 22% লাভে বিক্রি করেছে। 35% পণ্যের যেটা দিয়েছে সেটা লাভ করেছে কত, সেটা বিক্রি করে লাভ করেছে 22% লাভ করেছে। পরে বলছে অবশিষ্ট পণ্যের 40%। তো অবশিষ্ট পণ্য কত, যদি 100% ধরি তার 35% চলে গেলে থাকবে কত, 65%। এই 65%-এর 40%কে আমরা বলতে পারি 2-এর 5 বলতে পারি। তাহলে 5 দিয়ে করলে কত আছে, 13 5 65। তার মানে এক্ষেত্রে কত হবে, 13 2 26% পণ্য কততে লাভে বিক্রি করেছে, 37% লাভে বিক্রি করেছে। এবার বলছে যে বাকি পণ্য কত থাকছে, 35 আর 26 যদি করি তাহলে 61, তাহলে বাকি থাকছে 39%। এই 39% যে পণ্যটা সেটা কিন্তু এখানে বলছে লাভ করেনি, ক্ষতিতে বিক্রি করেছে এবং সেটা সেই ক্ষতির পরিমাণ হচ্ছে কত, 38%। এবার বলছে যে এখানে লাভ হবে 1%, তো সে এক্সের মান কত, দাম কত শতাংশ লাভ হবে। তো এখানে দেখো সবসময় 35 26 39 এটা তো সবসময় কত হচ্ছে, পুরোটাই 100%। তো লাভের পরিমাণ এখানে বলছে 1%, তো এক্সের মান কত আমাকে বের করতে হবে। এই হচ্ছে অঙ্ক। তো এখানে সবগুলোকে গুণ করে যোগ করে অনেক সময় লাগবে। এই ধরনের যখন অঙ্ক থাকবে সরাসরি আমরা ওই পদ্ধতিতে না গিয়ে আমরা ডিজিটাল সাম পদ্ধতি যদি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ে অঙ্কটাকে আমরা সলভ করতে পারবো। কীভাবে দেখো, এখানে ডিজিটাল সাম করলে কত হবে, 5 আর 3 8, এখানে 8 হবে আর এখানে কত হচ্ছে 4 হবে, 8 4 32, আর 32 মানে জানি তার ডিজিটাল সাম কত হয়ে যাবে, 3 আর 2 5 হবে। এর সঙ্গে যোগ করবো কত, 4 আর 6 কত, 2 আর 6 8 হচ্ছে, আর 7 আর 3 10, 10 মানে কত হচ্ছে 1, তাহলে 8 আর 1 কত হচ্ছে 8 হচ্ছে। এখানে কিন্তু যেটা আছে ক্ষতি বলেছে, তার মানে এখানে মাইনাস হবে। তো মাইনাস কত, ডিজিটাল সামে 9 কেটে দিচ্ছি, তাহলে কত 3 হবে, আর 8 আর 3 11, আর 11 মানে আমরা জানি কত 2 হবে, তাহলে 3 দিয়ে কত হয়ে যাচ্ছে 6 হচ্ছে। এটা সমান হচ্ছে কত, 100 মানে কত, এই ডিজিটাল সাম কত হচ্ছে 1ই হবে। তো এটার সঙ্গে আমরা 1% করে দেবো। তাহলে এটাকে যদি আমরা সলভ করি দেখো, এখানে 5 আর 8 থেকে 6 গেলে কত হচ্ছে 2, তার মানে 7 সমান কত হচ্ছে এখানে 1%। তার মানে এক্ষেত্রে যে এক্সের যে মান ডিজিটাল সাম এক্ষেত্রে কত বেরিয়ে গেল, 7 বেরিয়ে গেল। তাহলে আমরা উত্তরে দেখব যে উত্তরটা আছে তার মধ্যে যেখানে 7 হবে সেটাই হবে সঠিক উত্তর। তো যদি আমরা খেয়াল করি এখানে 5 আর 4 9, এটা হবেই না, 2 আর 5 এটা হবে 6, এখানে 8 আর 6 14 তো হবেই না, আর এখানে 10 আর 8 হবেই না। তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর কোথায়, বিতে 2.5% লাভ, যেটা এক্সের মান। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে, অঙ্ক কিন্তু অনেক বড়, তোমরা যে পদ্ধতিতে করো সেটা কিন্তু অনেক সময় লাগবে। সরাসরি এই পদ্ধতিতে এসে আমরা ডিজিটাল সাম আমরা এই পদ্ধতিতে করব, তাহলে কিন্তু খুব ফিগার যেগুলো সেগুলো ছোট হবে এবং দেখেই আমরা উত্তর করতে পারবো যে কোনটা সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো, এটা রেলের পরীক্ষায় বারে বারে আসছে এবং এবারে যে অঙ্কটা করাচ্ছি দেখো, এটা গত বছর ডিসেম্বরে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, তার মানে 2025-এ সেখানেও এসেছিলো, আর এবারে যে গ্রুপ ডি পরীক্ষা যে কদিন হয়ে গেল তার মধ্যে এসে শুধুমাত্র ফিগারটাকে চেঞ্জ করে দিয়েছে। সুতরাং গুরুত্বপূর্ণ অঙ্ক, সামনে যে কদিন গ্রুপ ডির পরীক্ষা আছে সেখানে তো আসার সম্ভাবনা আছে, অথবা যে রেলের যে বিভিন্ন পরীক্ষা আছে বা এসএসসির যে পরীক্ষা আছে, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা হামেশাই দেখতে পাই। সুতরাং এই ধরনের অঙ্কগুলোকে আমরা কীভাবে করব দেখে নিই। তো দেখে নিই অঙ্কটাতে কী বলছে। বলছে রামনের আয় 50,400 টাকা, সে তার আয়ের 7.5% জমায়। যদি তার আয় 26% বাড়ে এবং ব্যয় 45% বাড়ে তবে তার জমা কত হবে। জমা কত হবে বলতে একটা ফিগার তো আসবে এবং সেই ফিগারটা জমাটা বাড়তে পারে বা জমাটা আগের থেকে
কমতে পারে। সুতরাং এই ধরনের অঙ্কগুলো আমরা কী করবো, দেখো বেশিরভাগ অঙ্ক বা তুমি যদি পুরনো রেলের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে যদি তুমি দেখো, তাহলে দেখা যাবে এই ফিগার কিন্তু সরাসরি এই ধরনের অঙ্কগুলোকে না করে সরাসরি দেখে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি কিন্তু করতে পারবে। তার কারণ দেখো এখানে যে বলছে যে আয় কতটা বাড়বে বা কতটা কমবে যদি বলি আমি, যেটাই হোক, তো সেক্ষেত্রে বলছে যে জমা কত হবে। এখানে বাড়ছে বা কমছে তো বলছি না, সুতরাং জমা কত হবে বা জমা যেটাই হোক না কেন সেটা এই যে মূল যে ফিগারটা 50,400 এর একটা গুণিতকের আকারে আসবে, ঠিক আছে, বা এমন একটা সংখ্যা হবে যেটা এটা দিয়ে ডিভিজিবল হচ্ছে এবং ওই সংখ্যাটা দিয়েও ডিভিজিবল হবে। তো ডিভিজিবল যদি হতে হয় তাহলে সেক্ষেত্রে দেখো এর মধ্যে কী আছে, এখানে 5 আর 4 আছে, তার মানে 5 আর 4 মানে এখানে কত হচ্ছে, ডিজিটাল সাম 9 হচ্ছে। তার মানে যে উত্তরটা হবে সেটা বাড়ুক বা কমুক জমাটা, সেটা কিন্তু এই 5 আর 9, 5 আর 9, তো এই 9-এর সঙ্গে সম্পর্কিত কোনো একটা সংখ্যা হবে বা যে সংখ্যাটা হবে সেটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হবে। স্রেফ এই নিয়ম দেখবে, সরাসরি উত্তরে আসবে, উত্তর কিন্তু ঠিক হবে। এবং একাধিক যদি প্রিভিয়াস কোশ্চেন দেখো রেলে, সেখানে কিন্তু এই পদ্ধতিতে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ঠিক হয়েছে। তাহলে 9 দিয়ে ডিভিজিবল কী হচ্ছে দেখো, এখানে 8 7 15, 8 7 15 30, তো 9 দিয়ে ডিভিজিবল হবে না। এখানে কত 8 7 15, 15 আর 8 কত হচ্ছে 23, এটাও তো ডিভিজিবল হবে না। এখানে 8 7 15, 15 7 22, 22 5 27, এটা কিন্তু 9 দিয়ে চলে যাবে। আর এখানে 8 7 15 আর 15 আর 9, এখানে কত 24, এটাও যাবে না। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে, সিতে আছে, 7,875 টাকা কিন্তু কমবে। সুতরাং এই ধরনের অঙ্ক বেশিরভাগ সরাসরি এর যে নিয়ম, সেই নিয়ম তো তোমরা জানো, সেই নিয়ম আমরা একাধিকবার অনেক অঙ্কের ক্ষেত্রে দেখিয়েছি। তো সেখানে না গিয়ে যেহেতু বলছি যে রেলের এই পরীক্ষায় সরাসরি এই পদ্ধতিতে, এটা গত বছর এসেছিলো ডিসেম্বর, এবছরে এসছে, শুধু ফিগারটাকে চেঞ্জ করেছে। তো সেখানে শুধুমাত্র খেয়াল করবে যে পার্সেন্টেজ বাড়ছে জমাটা বা কমছে, সেটা কিন্তু এই যে মূল যে ফিগার যা টাকা 50,400 টাকার একটা সম্পর্কিত একটা ফিগার আসবে, যদি আমরা X% বলি, তাই না, তাহলে এর সঙ্গে সম্পর্কিত, তার মানে এটা কী হবে 5 আর 4 9, 9 দিয়ে ডিভিজিবল হবে। সুতরাং এর যে ফিগারটা সেটাও কিন্তু তার সঙ্গে 9-এর সম্পর্ক থাকবে বা সেই সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। এইটুকু শুধুমাত্র কনসেপ্ট। সুতরাং অল্টারনেট যে উত্তরগুলো থাকবে সেখানে দেখবে যে ডিজিটাল সাম কোনটা কত 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, সেটাই তোমার উত্তর হয়ে যাবে। এবং এক্ষেত্রে কোথায় সিতে আছে 7,875 টাকা আলটিমেটলি তার জমা কমে যাবে, এবং এটাই হচ্ছে সঠিক উত্তর। গড় গতিবেগ নিয়ে একাধিক অঙ্ক এসেছিলো এবারে, তো রেলের পরীক্ষাতেও এবার গড় গতিবেগ নিয়েও একাধিক অঙ্ক থাকে। সুতরাং সেই ধরনের গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। অঙ্কে বলছে যে মোহন একটি নির্দিষ্ট দূরত্ব গাড়িতে যায়, সে 30% দূরত্ব 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, 45% দূরত্ব 135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। তার গড় গতিবেগ কত? তো এখানে পার্সেন্টেজে দিয়েছে, পার্সেন্টেজে দিলে তো আমাদের সুবিধেই হয়ে যাবে। এখানে প্রথমে যেটা দিয়েছে যে প্রথমে দিয়েছে যে 25 কত দিয়েছে, প্রথমে দিয়েছে 30% যাচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তো 30% দূরত্ব অতিক্রম করছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। পরে একটা বলছে যে 45% দূরত্ব যাচ্ছে কত 135 কিলোমিটার গতিবেগে। তার মানে 45% যে তার টোটাল দূরত্ব সেটা যাচ্ছে 135 কিলোমিটার, এবং বাকি যেটা বলছে সেটা বাকিটা যাচ্ছে কত, বাকি দূরত্ব যাচ্ছে 75। তো 75-এ যাবে কত 30 আর 45, তো 75 এটার বাকি থাকবে কত 25% বাকি থাকবে, এবং এখানে সেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তার মানে এটার ক্ষেত্রে যাচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এবার আমরা যখন জানি যে এভারেজ স্পিড বা গড় গতিবেগ যদি আমাদের বের করতে হয়, সেক্ষেত্রে আমরা জানি যে মোট যে দূরত্ব গেছে, দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমার বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো যে দূরত্ব কত 30%, 45%, 25%, তার মানে এটা তো 100 হবেই, তাই না। এবার সময় কত লাগছে দেখো, প্রথম যেটা গেছে 30% রাস্তা গেছে 90 কিলোমিটার গতিবেগে, তার মানে এক্ষেত্রে কত হবে 1/3 হবে। পরেরটা গেছে 45 কিলোমিটার, 45% রাস্তা গেছে 135 কিলোমিটার গতিবেগে, তো এটারও দেখো ঠিক 3 ভাগ, তার মানে এখানে কত হচ্ছে 1/3 হচ্ছে। আর এখানে 25% রাস্তা গেছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে 1/3 হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে কত উপরে হচ্ছে 100
আর এখানে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, তো যোগ করলে কত হবে? একই হবে। তার মানে এক্ষেত্রে 100কে যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই তাহলে উত্তর যেটা বেরোবে সেটা কিন্তু ওই 100ই বেরোবে। তার মানে সেক্ষেত্রে তার যে গড় গতিবেগ সেটা হচ্ছে কত? 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার গড় গতিবেগ ছিল, এবং সেটা উত্তর কোথায় আছে? এতে আছে। সুতরাং এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা সরাসরি এই পদ্ধতিতে করব। যখন এই ধরনের অঙ্ক থাকবে, পদ্ধতি অন্য পদ্ধতিতে যাব না, বা আগে যে ধরনের পদ্ধতি আমরা লেংদি পদ্ধতিতে করেছি সেভাবে না গিয়ে সরাসরি আমরা করব। পার্সেন্টেজে না থাকলে, পার্সেন্টেজ তো এখানে দিয়েই দিয়েছে, নাহলে পার্সেন্টেজে আমরা কনভার্ট করব। 30% রাস্তা গেছে 90 কিলোমিটার গতিবেগে, 45% রাস্তা গেছে 135 কিলোমিটার গতিবেগে, বাকি তার মানে 30 প্লাস 45 75, তো বাকি থাকছে 75% রাস্তা, 25%, তো সেইটা 25% রাস্তা যাচ্ছে 75 কিলোমিটার গতিবেগে। তো টোটাল দূরত্ব কত? 30 প্লাস 45 প্লাস 25, তো 100 তো হবেই টোটাল দূরত্ব। তাকে আমরা ভাগ করে বলছি 30-এ যাচ্ছে 90 স্পিডে, তার মানে 1/3, 45 যাচ্ছে 135 স্পিডে 1/3, আর 25% যাচ্ছে 75 স্পিডে, তার মানে 1/3, তো 100/1, তার মানে গড় গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। সুতরাং এই অঙ্ক আমরা সরাসরি দেখব এবং এভাবেই সলভ করব, এবং উত্তর এখানে আসছে যেটা এতে আছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারের অঙ্ক দেখো, এখানেও গড় গতিবেগ নিয়ে একাধিক অঙ্ক, শুধুমাত্র গ্রুপ বিতে নয়, রেলের একাধিক পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কিন্তু পার্সেন্টেজে দেয়নি, ফ্র্যাকশানে দিয়েছে। বলছে এক ব্যক্তি তার যাত্রার 1/4 অংশ 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, হাফ অংশ 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং শেষ অংশ 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? তো দেখো, আগের যে অঙ্ক ছিল সেখানে পার্সেন্টেজে ছিল, এখানে কিন্তু ফ্র্যাকশানে দিয়েছে। তো যে ফ্র্যাকশানটাকে আমরা কি করব? সরাসরি আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে ঠিক আগের অঙ্কের মতন। তো প্রথমটার ক্ষেত্রে বলেছে যে 1/4 অংশ গেছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তো 1/4 মানে আমরা জানি কত? 25%। তো এটা গেছে কত? এখানে বলছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে। পরেরটা গেছে যে হাফ অংশ গেছে 40 কিলোমিটার, হাফ অংশ মানে 50, তো এটা কত গেছে? এখানে বলছে যে এটা গেছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে। এবং বলছে যে শেষ অংশ গেছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। শেষ অংশ কত হবে? 50 আর 25 75 হয়ে গেলে বাকি থাকবে কত? 25% রাস্তা বাকি থাকবে, এবং এটা গেছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে। এবার প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে যে তার গড় গতিবেগ কত। তো এখানে দেখো, এখানেও ঠিক একই রকম আমরা যেটা ছিল যে স্পিড, এভারেজ যে স্পিড, সেটা এক্ষেত্রে কী হবে? টোটাল দূরত্ব, আর টোটাল দূরত্ব আমরা জানি কত হবে? 25 প্লাস 50 প্লাস 25, এটা তো 100 হবেই। তার মানে টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে 100, আর এখানে আমরা সময় দিয়ে ভাগ করবো, আর যে টোটাল যে সময়টা লেগেছে, সময় কত লেগেছে দেখো, 25 স্পিডে গেছে, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে 1, আর এখানে 50% রাস্তা গেছে 40, গেছে 50/40 বা 5/4, তা 5/4 রাখতে পারবো, 5/4টাকে আমরা 1/4 এই হিসাবেও রাখতে পারি। প্লাস এখানে 25% রাস্তা গেছে 50 স্পিডে গেছে, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে তোমার হাফ। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো, 100 হয়ে যাচ্ছে, আর নিচে কত? 1 আর 1 2, আর 1/4 আর 1/2, তার মানে কত হবে? তোমার 3/4 হয়ে যাবে। তাই 2 পূর্ণ 3/4, তো 2 পূর্ণ 3/4কে আমি সরাসরি লিখতে পারি 4 2 8 আর 3 11/4, তো 11/4 হলে উপরে 4 চলে যাবে আর নিচে থাকবে কত? 11, তার মানে 400/11। তো এটার ক্ষেত্রে কত হবে? 11 3 33, 3 হবে, তাহলে কত হচ্ছে? 70 হবে। 70 হলে 11 6 66, তো 66 গেলে 4 হবে, তার মানে এক্ষেত্রে কত হবে? 4/11। যে গড় গতিবেগ ছিল সেটা 36 × 4=11, তার মানে এতে যেটা উত্তর দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং প্রথমে যে অঙ্কটা ছিল, এবারে যে অঙ্ক, একই অঙ্ক, শুধুমাত্র পার্থক্য এইটুকুই। প্রথমটার ক্ষেত্রে যে রাস্তাটা গেছে সেটা সরাসরি পার্সেন্টেজে বলে দিয়েছিল। প্রথম এত শতাংশ রাস্তা এই স্পিডে গেছে, পরে এত শতাংশ রাস্তা এই স্পিডে গেছে, পরের যে অবশিষ্ট আছে সেইটা। তো এক্ষেত্রে পার্সেন্টেজে না দিয়ে কী দিয়েছে? ফ্র্যাকশানে দিয়েছে। তো ফ্র্যাকশান থাকলে কী হবে? সরাসরি আমার পার্সেন্টেজে কনভার্ট করতে কোনো অসুবিধা নেই। 4/1 গেছে, তখন 25%, অর্ধেক গেছে তাহলে 50%, বাকি কত? না 50% প্লাস 25%, তো 75% চলে গেল, তো বাকি থাকবে কত? সেটা 25%। তো সরাসরি আগে যেটাতে করেছিলাম টোটাল দূরত্ব সেটা তো সবসময় 100ই হবে, আর সময়টা আমরা করে ফেললাম সেটা হচ্ছে কত? যে 4 2 8 আর 3 কত হচ্ছে? 11, 11/4, তো 11/4 মানে এখানে 4 উপরে গিয়ে 11, তো 36 পূর্ণ 4=11 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তার গড় গতিবেগ। সুতরাং পার্সেন্টেজে থাকলে তো সুবিধা হবে, যদি পার্সেন্টেজে না থাকে, এইভাবে ফ্র্যাকশানে থাকে, তো ফ্র্যাকশানে থাকলে সরাসরি আমরা পার্সেন্টেজে কনভার্ট করবে এবং সরাসরি এই পদ্ধতিতে করবে, তাহলে কিন্তু সহজে অঙ্কটা সলভ করতে পারবে।
এবারে যে অঙ্ক দেখো, এটা শুধুমাত্র রেল নয়, এসএসসির বিভিন্ন পরীক্ষাতে এই অঙ্ক বারে বারে এসেছে। তো অঙ্কটাকে জেনে রাখো। বলছে যে একটি বাস 1/3 দূরত্ব 40 কিলোমিটার বেগে যায়, পরের 1/3 50 কিলোমিটার বেগে এবং শেষ 1/3 60 কিলোমিটার বেগে যায়। গড় গতিবেগ নির্ণয় করো। তো এখানে দেখো, এখানে কিন্তু দূরত্ব কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই আছে, 1/3 1/3 1/3, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আরও সহজ হয়ে যাবে। এবং যেটা স্পিড দিয়েছে, প্রথমটার ক্ষেত্রে বলছে যে 40 কিলোমিটার বেগে যাচ্ছে, পরের 1/3 যাচ্ছে 50 কিলোমিটার বেগে এবং পরের বা শেষের 3 যাচ্ছে 60 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে 40 50 60 এরই একটা যাবে ফিগার আমরা ধরলাম কত, সেটা হচ্ছে 600। তাহলে 600 কিলোমিটার রাস্তা যদি বাসটি 40 কিলোমিটার স্পিডে যায় তাহলে কতক্ষণ লাগবে? 15 ঘন্টা লাগবে। 15 4 60। যদি 50 কিলোমিটার বেগে যায় তাহলে কত হবে? 6 2 12, তার মানে এক্ষেত্রে 12 ঘন্টা লাগবে। আর যদি 60 কিলোমিটার বেগে যায় তাহলে 600 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 10 ঘন্টা সময় লাগবে। তাহলে এক্ষেত্রে আমি সময় পেয়ে গেলাম। তাহলে এবার যেটা আমরা বের করব সেটা হচ্ছে যে এভারেজ যে স্পিড, সেই এভারেজ স্পিড হচ্ছে কি টোটাল দূরত্ব। খেয়াল রাখবে, টোটাল দূরত্ব তুমি যদি 600 নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ এই 600 কিলোমিটার যেতে 40 কিলোমিটার বেগে এর লেগেছে 15 ঘন্টা, এর 600 কিলোমিটার যেতে 12 ঘন্টা, আর এর লাস্টে যে 600 কিলোমিটার যেতে লেগেছে কত? 10 ঘন্টা সময় লেগেছে। সুতরাং এই যে সময়টা, সেটা কিন্তু এটা 600 600 600, সুতরাং 600 নিলে কিন্তু ভুল হবে। কত নিতে হবে? তার 3 গুণ নিতে হবে। তার মানে এক্ষেত্রে দূরত্ব নিতে হবে কত? 6 3 1800 কিলোমিটার এবং টোটাল সময় দিয়ে আমাকে ভাগ করতে হবে। সময় কত হচ্ছে? 15 + 12 + 10, তো 15 12 27 আর 10 কত হচ্ছে? 37 হচ্ছে। তার মানে সরাসরি আমরা 37 দিয়ে আমরা ভাগ করে দেবো। তো 37 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো? 37 5 গেলে 5 3 15 185 হচ্ছে। তো 185 না 180 আছে, তার মানে 5 বা 50-এর ঠিক নিচে হবে। 50-এর ঠিক নিচে বলতে কোথায় উত্তর আছে? এতে আছে 48.65 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গড় গতিবেগ। তুমি সরাসরি ভাগ করেও দেখতে পারো, এটাই আসবে। তার কারণ দেখো 37-এর 5 গুণ মানে হচ্ছে 185, তো 185-র ঠিক নিচে আছে, ঠিক আছে না? আর কত হবে? 4 দিয়ে হবে, তো আমরা 46টা তো অনেক দূরে আছে, তো 48.65, এটাই হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে গড় গতিবেগের ক্ষেত্রে, আজকে যে তোমাদেরকে দেখালাম 3টে অঙ্ক, বিশেষ করে আগের দুটো, সেখানে কি বললাম? পার্সেন্টেজে থাকলে যে দূরত্বগুলো কভার করছে, পার্সেন্টেজে থাকলে সরাসরি পার্সেন্টেজে রাখবে, আর যদি ফ্র্যাকশানে থাকে ফ্র্যাকশানটাকে তোমরা পার্সেন্টেজে কনভার্ট করবে। আর এখানে যেহেতু ফ্র্যাকশানে দিয়েছে, এখানে আর করার দরকার নেই। তার কারণ কি? সবগুলো তো সমান, তাই না? 1/3 1/3 1/3। তো সেক্ষেত্রে স্পিড বের করে তারই একটা আমরা সংখ্যা নিলাম, এলসিএম করলাম, সেটা 600। তাহলে এখানে শুধু একটা জিনিস খেয়াল করতে হবে যে দূরত্ব 600কে যদি 37 দিয়ে ভাগ করে তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তার কারণ এখানে যে 15 ঘন্টা বেরিয়েছে, তো 15 ঘন্টা কত বেরিয়েছে না? 600 কিলোমিটার 40 কিলোমিটার বেগে যেতে 15 ঘন্টা সময় লাগছে, বা 600 কিলোমিটার 50 কিলোমিটার বেগে গেলে 12 ঘন্টা লাগে, বা 600 কিলোমিটার 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে তবেই তা 10 ঘন্টা সময় লাগে। সুতরাং যে সময়টা আছে সেটা কিন্তু 600 + 600 + 600, টোটাল 1800 কিলোমিটারকে আমাকে টোটাল সময় 37 দিয়ে ভাগ করতে হবে, তবে গিয়ে সঠিক উত্তর আসবে। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে 48.65 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই যে অঙ্কগুলো আজকে যেগুলো করালাম সবগুলোই গুরুত্বপূর্ণ অঙ্ক, শুধুমাত্র সামনে যাদের গ্রুপ ডি আছে তাদের জন্য নয়, রেলের যে অন্যান্য পরীক্ষা আছে এবং এসএসসি যে পরীক্ষা আছে, বারে বারে এই অঙ্কগুলো কিন্তু এসেছে, যেই কারণে আমি এই অঙ্কগুলোকে করালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।